সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? চলে এলাম শিখর একাডেমিক প্রোগ্রামে। তোমাদের সবার সাথে আমি ডক্টর আরমান হোসেন রনি। আজকে পরিপাক এবং শ্বসন চ্যাপ্টারের পঞ্চম লেকচার নিয়ে। তোমরা আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা কমেন্টে জানিয়ে দাও, এবং তোমরা সবাই কেমন আছো সেটাও কমেন্টে জানিয়ে দাও। ওকে, নুরুজ্জামান, জারিন, মিথিলা, সুরাইয়া, মারুফ, সাইব, নাফিজা, মাসুমা, ওয়ালাইকুম আসসালাম, ইমন, কেমন আছো তোমরা? মিম, আনিকা, মনিরুজ্জামান, সাব্বির, জারিন। ওকে, সবাই ভালো আছো? ওকে, মিফতাহুল জান্নাত। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমরা আজকে পঞ্চম লেকচার নিয়ে আলোচনা করব। পঞ্চম টপিকস, টপিকস না, লেকচার। তো আমরা গত লেকচার যেটা আলোচনা করেছিলাম, তো তোমরা সেই লেকচারটা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্টে জানিয়ে দাও, তারপরে আমরা এটা করব। গত লেকচারটা তোমরা বুঝতে পেরেছো কিনা কমেন্টে জানিয়ে দাও। এই যে অগ্নাশয়, হ্যাঁ, এই জিনিসগুলো বুঝতে পেরেছো কিনা? সবাই বুঝতে পেরেছো? ওকে, তাহলে আজকে আমরা যে টপিকস নিয়ে আলোচনা করব, আজকে আমরা 5 নাম্বার লেকচার নিয়ে আলোচনা করব। 5 নাম্বার লেকচারে কি কি আছে সেটা আমরা এক নজরে দেখে নেই। ওকে, হ্যাঁ, 4 নাম্বার লেকচার না পড়লে সমস্যা নাই, 5 নাম্বার লেকচার বুঝবে। হুম, আচ্ছা, আরেকটা জিনিস বলি যে তোমরা ক্লাসটা হওয়ার আগে রিকল, না না, রিকল কেন করব? গত লেকচারটা আবার রিকল করব, তাহলে তো গত লেকচার দিয়ে আজকে লেকচারটা শেষ হয়ে যাবে। গত যে লেকচারটা আমরা পড়েছি, অগ্নাশয় পড়েছি না? পড়েছি তো। তারপর আন্তরিক গ্রন্থি পড়েছি না, গ্যাস্ট্রিক গ্রন্থি পড়েছি তো। তো এটা আবার রিকল কেন করব? এটা রিকল করলে তো পুরো ক্লাসটা চলে যাবে। ওকে, তোমরা পড়েছো কিনা সেটা বলো। রিকল করলে তো আমার লাভ, তোমার লাভ কি? বলো, তোমরা পড়েছো কিনা, এবং পড়ার পরে সেটা তোমার অ্যাডমিশন টেস্টের গাইড থেকে সলভ করেছো কিনা? সলভ করেছো? তাহলে আমরা কি পড়েছিলাম? অগ্নাশয় পড়েছিলাম, তাই না? তা অগ্নাশয়ের কয়টা খণ্ড? 3টা খণ্ড, মাথা, দেহ, লেজ, এবং এটা একটা পাতার মতো অংশ, তাই না? অগ্নাশয় বহিঃকরক গ্রন্থি হিসেবে এনজাইম নিঃসরণ করে, যেমন ট্রিপসিন, কাইমোট্রিপসিন, এই এনজাইমগুলো, অ্যামাইলেজ, লাইপেজ, এই এনজাইমগুলো। আর তোমার হরমোন কিছু উৎপাদন করে। কি কি হরমোন? 4টা কোষ থেকে 4 ধরনের হরমোন তৈরি করে। আলফা কোষ থেকে গ্লুকাগন, বিটা কোষ থেকে ইনসুলিন, তারপরে ডেল্টা কোষ থেকে সোমাটোস্ট্যাটিন, এবং পিপি থেকে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড বা গামা কোষ যেটা। তাই তো? এই হলো অগ্নাশয়। আর গ্যাস্ট্রিক গ্রন্থি, গ্যাস্ট্রিক গ্রন্থি অনেকগুলো কোষ দিয়ে তৈরি। 4 ধরনের, প্রায় 4 ধরনের মেইন কোষগুলো দিয়ে তৈরি। এর মধ্যে আর্জেন্টাফিন কোষ রয়েছে, এর মধ্যে জাইমোজেনিক বা চিপ কোষ রয়েছে, এর মধ্যে প্যারাইটাল বা অক্সেন্টিক কোষ রয়েছে, রাইট? তাহলে প্যারাইটাল বা অক্সেন্টিক কোষ এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ করে, চিপ বা জাইমোজেনিক কোষ পেপসিন ওজোন নিঃসরণ করে, মিউকাস কোষ মিউসিন নিঃসরণ করে, তাই না? তো এই জিনিসগুলো আমরা পড়েছিলাম। এবং এই এরকম অসংখ্য গ্যাস্ট্রিক গ্রন্থি থাকে, 4 মিলিয়ন বা 40 কোটি গ্যাস্ট্রিক গ্রন্থি থাকে হলো পাকস্থলীর মধ্যে। আর আন্তরিক গ্রন্থি, আন্তরিক গ্রন্থি অনেকগুলো কোষ দিয়ে তৈরি। এর মধ্যে বিভিন্ন রকমের কোষ রয়েছে, আমরা পড়েছিলাম প্যানেট কোষ, ব্রুনার্সের গ্রন্থি, রাইট? তাই না? তাহলে এই কোষগুলো দিয়ে আন্তরিক গ্রন্থি গঠিত। এই তো জিনিসগুলো, এর বাইরে তো আর তেমন কিছু ছিল না, রাইট? ওকে, আচ্ছা, তাহলে আজকে আমরা যে টপিকগুলো আলোচনা করব, পরিপাকে স্নায়ু এবং হরমোনের ভূমিকা, এটা নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে? স্নায়ু এবং হরমোনের ভূমিকা কি কি আছে সেটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, গাইড কোনটা কিনবে সেটা হলো, তুমি একটা লাইব্রেরিতে যাবে, লাইব্রেরিতে গিয়ে তুমি 2-3টা গাইড দেখলে তুমি নিজেই বুঝতে পারবে কোন গাইডটা তোমার জন্য সুইটেবল। ঠিক আছে? ওকে, এটা তোমাকে কিন্তু আইডেন্টিফাই করতে হবে গাইড তোমরা কোনটা কিনবে। ওকে, ঠিক আছে। আর তোমরা কি সলভ করেছো? আমি তো দেখতে পাচ্ছি অনেকেই সলভ করোনি তোমরা। গত লেকচার যেটা আমরা পড়িয়েছি, আমি পড়িয়েছি তো, সেই লেকচার পড়ার পরে তুমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কি সলভ করেছো? এমসিকিউ সলভ করেছো তোমরা কেউ?
বলো। না, আমি তো সাজেস্ট করব না। সলভ করনি, অনেকেই সলভ করেনি। এগুলো সলভ করতে হবে, যেদিন যেটা পড়ানো সেগুলো সলভ করে ফেলবে, না হলে কিন্তু পরবর্তীতে তুমি সময় পাবে না। হুম। 24 সালের গাইড আছে, তাতে হবে কিনা? হবে। 24 সালের গাইড থাকলে হবে, কিন্তু তাহলে তুমি 25 সালের কোশ্চেন গুলো পাবে না। এমসিকিউর জন্য শোনো, আমাদের টার্গেটটা কি? আমাদের টার্গেট হলো যে আমরা এইচএসসি তেও ভালো করব, অ্যাডমিশন টেস্টেও ভালো করব, এটাই তো টার্গেট। তাহলে তোমার অ্যাডমিশন গাইড তোমাকে কাভার করবে হলো অ্যাডমিশনে কি কি টাইপের এমসিকিউ আসে সেটা বোঝার জন্য। এই জন্য তোমাকে অ্যাডমিশন টেস্টের গাইডটা নিতে আমি উৎসাহিত করছি। আর টেস্ট পেপার বলো বা বোর্ড পরীক্ষার এমসিকিউ কি কি টাইপের হয় সেগুলো তো তোমরা গাইড, তোমার অ্যাডমিশনের গাইড তো আর কিনছো না, তোমরা তো এইচএসসির জন্য আলাদা গাইড কিনোই। তো সেই এইচএসসির গাইড দিয়ে তোমার অ্যাডমিশন টেস্ট 100% কাভার হবে না, এইচএসসি পরীক্ষাটা কাভার হবে। এইচএসসি পরীক্ষায় যে কোশ্চেনগুলো আসে, এমসিকিউ গুলো আসে। আর অ্যাডমিশনের এমসিকিউ গুলো বোঝার জন্য তোমাকে অ্যাডমিশন টেস্টের গাইডগুলো কিনতে বলেছি আমি। হুম। ওকে, ঠিক আছে। গাইড, গাইড, কোশ্চেন ব্যাংক না, কোশ্চেন ব্যাংক না, গাইড, যেখানে অধ্যায় ভিত্তিকভাবে বিগত বছরের অ্যাডমিশন টেস্টের কোশ্চেন রয়েছে। যেমন ধরো পরিপাক, এই চ্যাপ্টারে, এই চ্যাপ্টার থেকে বিগত বছরে মেডিকেলে কি কি এমসিকিউ এসছে, ডেন্টাল পরীক্ষায় কি কি এমসিকিউ এসছে, ঢাকা ভার্সিটি থেকে কি কি এমসিকিউ এসছে, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, রাজশাহী, খুলনা, বরিশাল, মানে কোন ভার্সিটিতে কি কি কোশ্চেন এসছে সেগুলো অধ্যায় ভিত্তিকভাবে দেওয়া আছে। এই গাইডগুলো কিনবে তোমরা, ঠিক আছে? প্র্যাকটিস বুক বলতে তুমি আগে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করো। ওকে, ঠিক আছে। এখন আসো পরিপাকের স্নায়ুতন্ত্রের ভূমিকা, আমরা একটু পড়ার মধ্যে চলে আসি। হ্যাঁ, আচ্ছা, সেটা হলো যে দেখো, এখানে যে কথাটা বলেছে যে পরিপাকের স্নায়ুতন্ত্রের ভূমিকার ক্ষেত্রে, যে এই যে মানুষের ক্ষুধা এবং খাদ্যগ্রহণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে মস্তিষ্কের হাইপোথ্যালামাসে অবস্থিত ক্ষুধা কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। হুম। তার মানে মানুষের মস্তিষ্কে একটা গ্রন্থি থাকে, সেটাকে বলা হয় হাইপোথ্যালামাস। হ্যাঁ, মনে করো এটা হলো পিটুইটারি গ্রন্থি, এটা হলো পিটুইটারি গ্রন্থি। এই পিটুইটারি গ্রন্থির এই যে এরকম উপরে এরকম একটা গ্রন্থি থাকে, এটার নাম হলো হাইপোথ্যালামাস। হ্যাঁ, এটার নাম হলো হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাস, থ্যালামাস। তাহলে এই হাইপোথ্যালামাসের মধ্যে মানুষের ক্ষুধা কেন্দ্র থাকে। ক্ষুধা কেন্দ্র, মনে করো এটা হলো ক্ষুধা কেন্দ্র, হাঙ্গার সেন্টার আমরা যেটাকে বলি। হ্যাঁ, এটার নাম হলো হাঙ্গার সেন্টার। ওকে, হাঙ্গার সেন্টার, হাঙ্গার সেন্টার বা ক্ষুধা কেন্দ্র। ওকে, তাহলে ক্ষুধা কেন্দ্র নিয়ন্ত্রিত হয় হলো হাইপোথ্যালামাস থেকে। ওকে, এখন মজার জিনিস একটা তোমাকে বলি, সেটা হলো এই যে যে হাঙ্গার সেন্টার বলছি না, এই হাঙ্গার সেন্টারের জাস্ট পাশেই থাকে কিন্তু হলো অ্যাঙ্গার সেন্টার। অ্যাঙ্গার সেন্টার, অ্যাঙ্গার সেন্টার, হাঙ্গার সেন্টারের জাস্ট পাশে, মানে ক্ষুধা কেন্দ্রের পাশে থেকে হলো আমরা যে রাগ করি, এই রাগ করার তোমার সেন্টারটা। এই জন্যই দেখবে ক্ষুধা লাগলে আমাদের মেজাজ গরম হয়। ক্ষুধা লাগলে আমরা আমরা রাগ করি না, দেখবে পেটে যদি ক্ষুধা থাকে তাহলে দেখবে তোমার কিন্তু মেজাজ ঠিক থাকে না। এরকম কার কার হয় বলো তো? কার কার হয়? ক্ষুধা লাগলে মেজাজ গরম হয়, মানে মেজাজ গরম থাকে, রাগ হয়। সবার হয় না? সবার হয়। কেন হয়? এই জন্য হয়। এটা আমারও হয়। আমার ক্ষুধা থাকলে আমারও মেজাজ গরম থাকে তখন, তাই তো? কেন? কারণ এই যে হাঙ্গার সেন্টার, এর পাশে থাকে অ্যাঙ্গার সেন্টার। যখন তোমার ক্ষুধা লাগবে তখন এই হাঙ্গার সেন্টার করে কি, এই উদ্দীপনাটা অ্যাঙ্গার সেন্টারকে দিয়ে দেয়, তখন অ্যাঙ্গার সেন্টার সে রাগ হয়ে যায়। ঠিক আছে? আবার পেটের মধ্যে যখন ভাত বা খাবার পড়ে তখন হাঙ্গার সেন্টার আর একে উদ্দীপনা দেয় না, তাহলে অ্যাঙ্গার সেন্টার আর রাগ করে না, এজন্য রাগ হয় না তখন। বুঝতে পেরেছ? ওকে, আচ্ছা, অনেকের কান্না পর্যন্ত চলে আসে ক্ষুধা যন্ত্রণায়, তাই না? ওকে, তাহলে ওটাই বলেছি, দেখো হাইপোথ্যালামাসে অবস্থিত ক্ষুধা কেন্দ্র
ক্ষুধা কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তারপর দেখো, মানুষ খাদ্য গ্রহণে উদ্দীপ্ত হয় যখন রক্তে গ্লুকোজ মাত্রা কমে যায়। দুটি ভিন্ন ধরনের স্নায়ুজালক। আচ্ছা, এখানে যেটা বলেছে সেটা হলো আমাদের ক্ষুধাটা লাগে কখন। দেখো, জিনিসটা বোঝার চেষ্টা করো। মনে করো এটা হলো রক্তনালী, হ্যাঁ, এটা হলো রক্তনালী, এটা হলো রক্তনালী, হ্যাঁ, আর এটা মনে করো আমাদের কোষ, শরীরের কোষ, এটা হলো শরীরের কোষ। আচ্ছা, দেখো তো, আমরা যে শর্করা জাতীয় খাবারটা খাই, আমরা যে শর্করা জাতীয় খাবার খাই, তাহলে শর্করা জাতীয় খাবার ভাঙলে কি পাওয়া যায়? আমরা জানি গ্লুকোজ পাওয়া যায়। আমরা পরিপাক যখন পড়েছিলাম তখন এটা পড়েছি। তাহলে গ্লুকোজ পাওয়া যায় এবং গ্লুকোজ আলটিমেটলি রক্তের মাধ্যমে বাহিত হয়ে কোথায় যায় বলো তো? কোষের মধ্যে যায়, তাই না? কোষের মধ্যে যায়, রাইট? আচ্ছা, তার মানে এই যে রক্তের মধ্যে যে গ্লুকোজ, এই গ্লুকোজটাই কোষের মধ্যে যায়। ওকে, এখন একটা জিনিস চিন্তা করো তো, যে তুমি যদি খাদ্য না খাও, তুমি যদি খাবার কম খাও, এই রক্তে গ্লুকোজ আবার আসে কোথা থেকে? এই যে এই পাকস্থলী থেকে, তারপর এই যে ক্ষুদ্রান্ত, এই ক্ষুদ্রান্ত যেখানে খাদ্য পরিপাক হয়, তাই না? এই খাদ্য এখান থেকে এই গ্লুকোজটা আসে। তাহলে এখন একটা জিনিস তুমি আমাকে বলো, তুমি যদি খাবার না খাও, হ্যাঁ, খাবার খাচ্ছ না বা খাবার কম খাচ্ছ, তাহলে শর্করা জাতীয় খাবার যদি কম খাও, তাহলে তোমার এখানে গ্লুকোজের পরিমাণ কম হবে না? কম হবে। তাহলে বলো তো, রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়বে না কমবে? তুমি যদি খাবার কম খাও, শর্করা জাতীয় খাবার যদি কম খাও, তাহলে রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়বে না কমবে? কমবে, তাই তো? এখন রক্তে যখন গ্লুকোজের পরিমাণ কমবে, তখন এই যে হাঙ্গার সেন্টার এটা বুঝতে পারবে তখন যে হ্যাঁ, আমার রক্তে গ্লুকোজ কম, ঠিক আছে, এটা বুঝতে পারবে। এখন রক্তে গ্লুকোজের পরিমাণ কম মানে কি? কোষে গ্লুকোজ বেশি যাবে না কম যাবে? কম যাবে। আর কোষে যদি গ্লুকোজ কম যায়, তাহলে কোষে শক্তি কম তৈরি হবে। আর শক্তি যদি কম তৈরি হয়, তাহলে তুমি তোমার দৈনন্দিন কাজ ঠিকভাবে করতে পারবে না। তো যখনই রক্তে গ্লুকোজের পরিমাণ কমে যাবে, তখন এই ইনফরমেশনটা এটা হাঙ্গার সেন্টার বুঝতে পারে যে রক্তে গ্লুকোজের পরিমাণ কমে গিয়েছে। তাহলে এখন কি করতে হবে? বাড়াতে হবে। তখন হাঙ্গার সেন্টার বুঝে, হাঙ্গার সেন্টার স্টিমুলেটেড হয়। স্টিমুলেটেড হলে, ক্ষুধা কেন্দ্র যখন স্টিমুলেটেড হয়, তখন তোমার ক্ষুধা লাগে। আর যখন ক্ষুধা লাগবে, তখন তোমরা কি করছো? তখনই খাবার খাচ্ছ, রাইট? তখনই আমরা খাবার খাচ্ছি। তাহলে খাবার খেলে কি হবে? শর্করা জাতীয় খাবার খেলে আবার যে গ্লুকোজটা কম ছিল, গ্লুকোজের পরিমাণ এখন নরমাল হয়ে যাবে। রক্তে গ্লুকোজের পরিমাণ এখন নরমাল হয়ে যাবে। বুঝতে পেরেছো? আর গ্লুকোজের পরিমাণ যদি নরমাল হয়ে যায়, তাহলে এই গ্লুকোজটা এখন কোথায়? কোষের মধ্যে আবার যাবে। তাহলে কোষে নরমাল ভাবেই শক্তি তৈরি করবে। বুঝতে পেরেছো? এইটুকু বুঝতে পেরেছো কিনা বলো? এই পর্যন্ত বুঝতে পেরেছো কিনা এই কথাটুকু? সবাই ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলো? এ পর্যন্ত বুঝতে পেরেছো কিনা? ওকে, তাহলে ওই কথাটাই বলেছে। হ্যাঁ, এখন এই যে খাবার যে পরিপাক নিয়ন্ত্রিত হচ্ছে, এখানে দুইটা জিনিস কাজ করে, স্নায়ু কাজ করে। একটা হলো বহির্নিহিত স্নায়ুজালক, আর একটা হলো অন্তর্নিহিত স্নায়ুজালক। ঠিক আছে, দুই ধরনের। একটা হলো এক্সেন্ট্রিক প্লেক্সাস, আর একটা হলো ইন্ট্রিনসিক প্লেক্সাস। এগুলো হলো স্নায়ু বা যেগুলোকে আমরা বলি নিউরন। ওকে, আচ্ছা, এখন কোনটা কি দেখো, এক্সেন্ট্রিক প্লেক্সাস জিনিসটা কি? প্লেক্সাস মানে হলো অনেকগুলো নিউরনের সমষ্টি। হ্যাঁ, তাহলে দেখো, এগুলো হলো স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক শাখা থেকে আগত এবং পৌষ্টিক নালীর বাইরে থেকে উদ্দীপনা গ্রহণ করে পরিপাক কার্যাবলী নিয়ন্ত্রণ করে। তার মানে পৌষ্টিক নালীর বাইরের দিকে থাকে হলো এগুলো। মনে করো আমি যদি এখানে একটা ছবি আঁকি, ধরো এখানেই আঁকি, এগুলো হলো মনে করো পৌষ্টিক নালী। হ্যাঁ, এই যে অন্ননালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, হ্যাঁ, ক্ষুদ্রান্ত, এই। এখন এখানে অনেকগুলো নিউরন আছে এই যে বাইরের দিকে, এই যে বাইরের দিকে মনে করো এই যে এগুলো হলো অনেকগুলো নিউরন। হ্যাঁ, বাইরের দিকে এগুলো হলো অনেকগুলো নিউরন। এই যে এগুলো হলো নিউরন বাইরের দিকে। তাহলে বাইরে থেকে এগুলো পৌষ্টিক নালীর দিকে আসতেছে। এগুলোকে আমরা বলছি এক্সেন্ট্রিক প্লেক্সাস। ওকে, তাহলে বাইরে থেকে উদ্দীপনা নিয়ে এগুলো এই পৌষ্টিক নালীর দিকে যায়। সেই কথাটি এখানে বলেছে যে এক্সেন্ট্রিক প্লেক্সাস এগুলো হলো স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক শাখা থেকে আগত
পৌষ্টিক নালীর বাইরে থেকে উদ্দীপনা গ্রহণ করে পরিপাক কার্যাবলী নিয়ন্ত্রণ করে। ওকে, আচ্ছা, যেমন খাদ্যের ঘ্রাণ নিয়ে খাদ্যের স্বাদ গ্রহণ করে বা খাদ্য দেখে খাদ্যের প্রতি যে সাড়া আমরা দিচ্ছি সেটাই হলো এক্সেন্ট্রিক প্লেক্সাসের মাধ্যমে। যেমন ধরো তুমি ঘ্রাণ নিচ্ছ, ঘ্রাণ আমরা কি দিয়ে নিই? নাক দিয়ে নেই। তাহলে এই যে নাক দিয়ে যে আমরা ঘ্রাণটা নিচ্ছি, এই উদ্দীপনা, এটা মনে করো নাক, এটা যদি তোমার নাক হয়, এটা মনে করো তোমার নাক, হ্যাঁ, তাহলে এটা হলো নাক। এখন নাকে ঘ্রাণ পাচ্ছ, তাহলে এই যে উদ্দীপনাটা, নাকের যে উদ্দীপনাটা, এই উদ্দীপনা এই স্নায়ুগুলোর মাধ্যমে, নাকে যে ঘ্রাণ পাচ্ছ এই উদ্দীপনাটা এই স্নায়ুর মাধ্যমে কোথায় যাবে? পাকস্থলীতে এবং অন্ত্রের মধ্যে যাবে। কেন? যেন খাদ্য পরিপাক ঠিকভাবে হয়। ঠিক আছে, তাহলে এটাকে বলছি আমরা এক্সেন্ট্রিক প্লেক্সাস। প্লেক্সাস মানে স্নায়ু জালক, জালক মানে জাল, অনেকগুলো স্নায়ু নিয়ে জাল হয়। মনে করো এটা একটা স্নায়ু, এটা আর একটা স্নায়ু, এটা আর একটা স্নায়ু, এটা আর একটা স্নায়ু, স্নায়ু মানে নিউরন, এটা আর একটা স্নায়ু, এটা আর একটা স্নায়ু। তাহলে এই যে অনেকগুলো স্নায়ু মিলে কি জালের মতো মনে হচ্ছে না? এটাকেই বলছি আমরা স্নায়ু জালক অথবা প্লেক্সাস। এই জিনিসটার নামই হলো স্নায়ু জালক বা প্লেক্সাস। ইংলিশে বলা হয় প্লেক্সাস, আর বাংলায় বলা হয় স্নায়ু জালক। ঠিক আছে, ওকে। তাহলে এক্সেন্ট্রিক প্লেক্সাসের কাজ কি? এই যে এটার কাজ কি? খাদ্যের ঘ্রাণ নিয়ে অথবা খাদ্যের স্বাদ গ্রহণ করে বা খাদ্য দেখে খাদ্যের প্রতি সাড়া দেওয়া, এটা হলো এক্সট্রিনসিক প্লেক্সাসের কাজ। এক্সট্রিনসিক প্লেক্সাস, ঠিক আছে, তাহলে এক্সট্রিনসিক প্লেক্সাসের কাজ হলো এটা। ওকে, আচ্ছা, এরপর আসো ইন্ট্রিনসিক প্লেক্সাস। এখন ইন্ট্রিনসিক প্লেক্সাসের ফাংশনটা কি? ইন্ট্রিনসিক মানে হলো ভেতরে, ইন মানে ভেতরে না, ইন মানে তো ভেতরে, তার মানে এগুলো পৌষ্টিক নালীর ভেতরের দিকে থাকবে। ব্যাপারটা বুঝো। মনে করো এটা হলো একটা পাকস্থলী, মনে করো এটা পাকস্থলী। আচ্ছা, পাকস্থলী কয়টা লেয়ার বাইরে থেকে ভেতরের দিকে? পাকস্থলীর বাইরে থেকে ভেতরের দিকে কয়টা লেয়ার, কয়টা স্তর রয়েছে? ভিডিও দেখা যায় না মানে? কয়টা লেয়ার পাকস্থলীর বাইরে থেকে ভেতরের দিকে? কয়টা? তিনটা? কি বলো? পাকস্থলীর বাইরে থেকে ভিতরের দিকে সেরোসা, তারপরে সেরোসা প্রথমটা বলে দিলাম, তারপরে তারপরে কি? সেরোসার পরে কি? বাইরে থেকে ভিতরের দিকে 5টা লেয়ার না? সবচেয়ে ভেতরের লেয়ারটা কি? মিউকোসা। সবচেয়ে বাইরেরটা কি? সেরোসা। তাহলে সেরোসা আর ভিতরেরটা মিউকোসা। সেদিন পড়ালাম না? তাহলে সেরোসা, পেশি স্তর, সাবমিউকোসা, মাস্কুলারিস মিউকোসা, মিউকোসা, এই হলো 5টা স্তর, তাই তো? আচ্ছা, আমি যদি 5টা স্তর আঁকি তাহলে একটু সুবিধা হবে তোমাদের বুঝতে। মনে করো এই যে এটা হলো সেরোসা স্তর, তারপরে এটা হলো পেশি স্তর, তারপরে এটা হলো সাবমিউকোসা, তারপরে মনে করো এটা হলো মাস্কুলারিস মিউকোসা। মনে করো এই যে এটা হলো মাস্কুলারিস মিউকোসা, আর সবুজ কালার যেটা, এটা হলো মিউকোসা স্তর। এখন যদি এই স্তরগুলোর মাঝখানে এইখানে যদি কোনো ইয়ে থাকে, তোমার স্নায়ু থাকে, এখানে এর ভেতরে মনে করো সাবমিউকোসা, এই যে এখানে মনে করো এখানে স্নায়ু আছে, এই যে স্নায়ু জালক আছে, এখানে স্নায়ু জালক আছে, এই স্নায়ু জালকগুলো এই পর্যন্ত বিস্তৃত, এই যে এইভাবে করে, এই যে, তাহলে এই যে এই ভিতরে যে স্নায়ু জালকগুলো আছে
এগুলোকে আমরা বলছি ইন্ট্রিনসিক প্লেক্সাস। এগুলোর নাম হলো ইন্ট্রিনসিক প্লেক্সাস। ইন্ট্রিনসিক প্লেক্সাস, বুঝছো? মানে ভিতরে যদি থাকে, ভিডিও কোয়ালিটি লো, ভিডিও কোয়ালিটি লো। আচ্ছা আচ্ছা, ক্লিয়ার দেখা যাবে? ওকে, আচ্ছা, সাউন্ড কি ক্লিয়ার? ঝিরঝির করে স্ক্রিন ঝাপসা আসতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সাউন্ড কি ক্লিয়ার? সাউন্ড ক্লিয়ার? হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার। ওকে, তাহলে ইন্ট্রিনসিক প্লেক্সাস বুঝছো? ইন্ট্রিনসিক মানে হলো ভেতরে থাকবে, আর এক্সট্রিনসিক মানে হলো বাইরে থাকবে। যেমন আমি এখানে যদি আরেকটা স্নায়ু আঁকি, এই যে মনে করো, এই যে এই স্নায়ুগুলো, এই যে এই স্নায়ুগুলো, এই স্নায়ুগুলো, এগুলো কি পাকস্থলীর একেবারে বাইরে না? তাহলে এগুলো হলো এক্সট্রিনসিক প্লেক্সাস, বুঝছো? এই বুঝতে পেরেছো? বলো, বুঝছো এক্সট্রিনসিক এবং ইন্ট্রিনসিক জিনিসটা বুঝতে পেরেছো কিনা বলো? হুম, ওকে। এখন এই ইন্ট্রিনসিক প্লেক্সাস যে আমরা বলছি ইন্ট্রিনসিক প্লেক্সাস, এই ইন্ট্রিনসিক প্লেক্সাস দেখো এখানে দুই ধরনের রয়েছে। একটা হলো মাইন্টেরিক প্লেক্সাস, আর একটা হলো সাবমিউকোসাল প্লেক্সাস বা সাবমিউকোসাল স্নায়ুজালক, একই কথা। ঠিক আছে মার্জিয়া? ওকে, এখন দেখো মাইন্টেরিক প্লেক্সাস এবং আরেকটা হলো সাবমিউকোসাল স্নায়ু প্লেক্সাস। ওকে, আচ্ছা বলো তো, এই যে সবচেয়ে বাইরের স্তর, তাহলে আমাকে আবার আরেকটা আঁকতে হবে। আমি আবার আঁকি, হ্যাঁ, এই ছবিটাই আমি আবার আঁকি বোঝানোর জন্য। তাহলে এখানে আমরা প্লেক্সাস গুলো এঁকে ফেলতে পারবো। এই যে পাকস্থলী, হ্যাঁ, এই যে পাকস্থলী। আচ্ছা, তাহলে আমরা সবচেয়ে বাইরের স্তরটা আঁকবো। আচ্ছা, সবচেয়ে বাইরের স্তরের নাম কি? সবাই বলো, সবচেয়ে বাইরের স্তর এই যে, তাহলে এটা কি? সেরোসা। তারপরের স্তরের নাম কি? পেশি স্তর। এই হলো সেই পেশি স্তর। তারপরের স্তরের নাম কি? সাবমিউকোসা। এই হলো সেই সাবমিউকোসা। এই যে এটা সাবমিউকোসা। তারপরের স্তরের নাম কি? মাস্কুলারিস মিউকোসা। এই হলো সেই মাস্কুলারিস মিউকোসা। আর সবচেয়ে ভেতরের যে স্তরটা সেটা হলো মিউকোসা। তাহলে আমি বলতে পারি এটা হলো পেশি স্তর। বলতে পারি কিনা এই জিনিসটা হলো পেশি স্তর? বলো, এই জিনিসটাকে আমি পেশি স্তর বলতে পারি কিনা? 2 নাম্বারটাকে পেশি স্তর বলতে পারি কিনা? বলতে পারি। আর আর এটাকে আমরা কি বলতে পারি দেখো তো, এই লালটাকে সাবমিউকোসা বলতে পারি কিনা? সাবমিউকোসা বলতে পারি কিনা? ইয়েস অর নো? বলতে পারি কিনা বলো? তাহলে 2 নাম্বারটা হলো পেশি স্তর, আর লাল কালার যেটা সেটা হলো সাবমিউকোসা। বলতে পারি তো? আচ্ছা, এখন একটা জিনিস দেখো, পেশি স্তরের মধ্যে যদি স্নায়ু থাকে, পেশি স্তরের মধ্যে স্নায়ু জালক থাকতে পারে না? পেশি স্তরের মধ্যে থাকতে পারে তো? থাকতে পারে না? থাকতে পারে। আচ্ছা, সাবমিউকোসার মধ্যে স্নায়ু জালক থাকতে পারে না? থাকতে পারে তো? তাহলে পেশি স্তরে যে স্নায়ু জালকগুলো থাকবে সেগুলোকে বলা হয় মায়োন্টেরিক স্নায়ু জালক। মায়ো মানে হলো পেশি, মাসল। ওকে, আর সাবমিউকোসা স্তরে যে থাকবে, সাবমিউকোসা স্তরে যে স্নায়ুগুলো থাকবে সেগুলোকে বলা হয় সাবমিউকোসাল স্নায়ুজালক। ঠিক আছে? তাহলে আমরা আমরা ইন্ট্রিনসিক প্লেক্সাস 2 ধরনের পাচ্ছি। একটা হলো মায়োন্টেরিক স্নায়ুজালক যেটা পেশি স্তরে থাকে, আর একটা হলো সাবমিউকোসাল স্নায়ুজালক যেটা সাবমিউকোসা স্তরে থাকে। ঠিক আছে?
বোঝা গেল? ওকে। এবং এই ইন্ট্রিনসিক যে প্লেক্সাসের কথা বলছি, এটাকে দ্বিতীয় মস্তিষ্ক বলা হয়। ভেরি, ভেরি ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। এটা আরেকটা নাম হলো দ্বিতীয় মস্তিষ্ক। ভেরি, ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ। কারণ এই প্লেক্সাস এটা খাদ্যের পুষ্টিগুণ এবং পরিমাণ দেখে এর প্রতি সাড়া দিতে পারে। এই জন্য ইন্ট্রিনসিক প্লেক্সাসকে বলা হয় মানুষের দ্বিতীয় মস্তিষ্ক। মস্তিষ্ক কি আমাদেরকে বিভিন্ন জিনিস বুঝতে সাহায্য করে না? তো এটাও বুঝতে সাহায্য করে হলো। এই জন্য এটাকে বলা হয় দ্বিতীয় মস্তিষ্ক, ইন্ট্রিনসিক প্লেক্সাসকে। ওকে, আচ্ছা। এখন আসলো পরিপাকে স্নায়ুতন্ত্রের ভূমিকা। প্রথমে হলো লালাক্ষরণ, তারপর হলো গ্যাস্ট্রিক রস ক্ষরণ, আর একটা হলো অগ্ন্যাশয় রস এবং পিত্তরস ক্ষরণ। তার মানে আমরা যখন একটা খাবার খাই, খাবার খাওয়ার সময় এই খাবারের উপর যে বিভিন্ন রকমের এনজাইম কাজ করে, এই এনজাইমগুলো বিভিন্ন সময় ক্ষরণ হয়, নিঃসরণ হয়। এই নিঃসরণ হওয়ার ক্ষেত্রে স্নায়ুগুলো ভূমিকা পালন করে। ঠিক আছে? স্নায়ুর মাধ্যমে উদ্দীপনা পৌঁছে যায় হলো গ্রন্থির কাছে, দেন গ্রন্থি থেকে নিঃসরণ হয়, বিভিন্ন রকমের রস নিঃসরণ হয়। ওকে, তাহলে পরিপাকের ক্ষেত্রে আমরা জানি মুখ থেকেই পরিপাক শুরু হয়। তার মানে মুখে যখন আমরা খাবার নেই তখন মুখের মধ্যে লালা রস ক্ষরণ হয়, দেন খাবারটা চলে যায় কোথায়? পাকস্থলিতে। পাকস্থলিতে যখনই খাবার চলে যায় তখন পাকস্থলী থেকে গ্যাস্ট্রিক রস ক্ষরণ হয়, এবং পাকস্থলী থেকে খাবারটা যখন অন্ত্রে চলে যায় তখন অন্ত্রের মধ্যে অগ্ন্যাশয় রস এবং পিত্তরস ক্ষরণ হয়। আচ্ছা, আমরা 1 মিনিটে একটা ব্রেকে যাচ্ছি, হ্যাঁ, দেন আবার আমরা চলে আসবো। হ্যাঁ, জাস্ট 1 মিনিটে একটা ব্রেকে যাচ্ছি। ওকে, তাহলে ভিডিও কোয়ালিটি আমরা একটু অ্যাডজাস্ট করে নিব। ওকে। ওকে, তোমরা জয়েন করো এখন। এখন ক্লিয়ার? বলো। ওকে, ঠিক আছে। এখন দেখো, তাহলে কি বললাম? খাবার যখন আমরা খাচ্ছি তখন মুখে যে লালা নিঃসরণ হয়, এই লালা নিঃসরণ কিভাবে হয়? খাবারটা যখন পাকস্থলিতে যাচ্ছে দেন গ্যাস্ট্রিক রস ক্ষরণ হয়, এটা কিভাবে হয়? দেন খাবারটা যখন অন্ত্রে যাচ্ছে, এই অন্ত্রে গিয়ে অগ্ন্যাশয় রস এবং পিত্তরস ক্ষরণ হয়, কিভাবে হয়, কি করে, সেগুলো আমরা এখন দেখব। তাহলে প্রথমে আসলে লালা রস ক্ষরণ। আচ্ছা, তুমি এই ছবিটা একটু দেখো। এটা একটা ডায়াগ্রামেটিক ফিগার, হ্যাঁ, বোঝার জন্য এই ছবিটা আঁকানো। দেখো, এটা মনে করো একটা মানুষের মাথা, এটা হলো তার জিহ্বা, হ্যাঁ, এটা হলো মস্তিষ্কের অংশ, বিভিন্ন অংশ মস্তিষ্কের। ওকে, আর এটা হলো মনে করো লালা গ্রন্থি। ঠিক আছে? ওকে, এখন দেখো, তুমি খাবার খেলে, তাহলে খাবারটা যখনই জিহ্বার মধ্যে আসবে, যখনই জিহ্বাতে আসবে, টাচ লাগবে খাবারের, তখন এই জিহ্বার সাথে একটা স্নায়ু যুক্ত থাকে হলো ব্রেনের সাথে। এই স্নায়ুটার নাম হলো সংবেদী স্নায়ু। ওকে, তাহলে তুমি যখনই খাবারটা জিহ্বার মধ্যে নাও তখন এই খাবারের উদ্দীপনা এটা জিহ্বার এই সংবেদী স্নায়ুর মাধ্যমে চলে যায় কোথায়? ব্রেনের কাছে চলে যায়। ব্রেন থেকে দেন মোটর স্নায়ুর মাধ্যমে বা চেস্টীয় স্নায়ুর মাধ্যমে এই উদ্দীপনাটা চলে যায় কোথায়? লালা গ্রন্থিতে। আমরা জানি লালা গ্রন্থি অনেকগুলো কোষ দিয়ে তৈরি, যে কোনো গ্রন্থি অনেকগুলো কোষ দিয়ে তৈরি,
তাহলে এই কোষের মধ্যে চলে যায় এবং এই কোষকে উদ্দীপনা দেয় যে তুমি এখন লালারস ক্ষরণ করো। দেন এখান থেকে লালাগ্রন্থি থেকে লালারস এই খাবারের উপরেই ক্ষরণ হয়। বুঝতে পেরেছো? তাহলে দেখো মুখে যদি আমরা খাবার নেই তাহলে সংবেদী স্নায়ুর মাধ্যমে সাতকুড়ি মস্তিষ্কে খাবারের সংবেদ প্রেরণ করে, মোটর স্নায়ুর মাধ্যমে লালাগ্রন্থিতে উদ্দীপনাটা চলে যায়, দেন লালাগ্রন্থির লালারস ক্ষরণ হয়। ওকে, বুঝতে পেরেছো? ক্লিয়ার? আচ্ছা, এখন এই যে লালারস যে ক্ষরণ হচ্ছে, লালারস যে ক্ষরণ হচ্ছে এখানে দুই ভাবে এটা হতে পারে। হ্যাঁ, একটাকে বলা হয় সহজাত প্রতিবর্তী ক্রিয়া, আর একটা হলো অর্জিত প্রতিবর্তী ক্রিয়া। দুই ধরনের। প্রতিবর্তী, আচ্ছা কোনটা কি আমি বলি তোমাকে। সহজাত প্রতিবর্তী আর একটা হলো অর্জিত প্রতিবর্তী। সহজাত মানে হলো, সহজাত মানে হলো জন্ম থেকে যেটা আমরা পেয়ে এসেছি। তুমি মুখের মধ্যে যাই দাও না কেন, তুমি মুখে যাই দাও না কেন, লালারস ক্ষরণ হবে। তুমি মুখে জিহ্বাতে যাই দাও না কেন, লালারস ক্ষরণ হবে। এটাকে আমরা বলছি সহজাত প্রতিবর্তী ক্রিয়া, মানে যেটা জন্ম থেকে আমরা পেয়ে এসেছি। আর অর্জিত প্রতিবর্তী ক্রিয়া বলা হয় যেটা আমরা জন্ম থেকে পাইনি, পরবর্তীতে আমরা বুঝতে পারি, পরবর্তীতে আমরা জিনিসটা শিখছি। যেমন তোমাকে একটা এক্সাম্পল দিই। ধরো যেই মানুষটা কখনো তেঁতুল খায়নি, তেঁতুল মানে টক জিনিস, তাকে তুমি যতই তেঁতুলের গল্প বলো না কেন তার কিন্তু লালাক্ষরণ হবে না, তাই না? তোমার লালাক্ষরণ কেন হয়? যেমন দেখো তুমি তেঁতুলের কথা যখনই কল্পনা করো টক জাতীয় জিনিসের, তখন মুখের মধ্যে কি লালাক্ষরণ হয় না? হয় কি না? ইয়েস অর নো বলো। তুমি এখনই কল্পনা করো তো তুমি তেঁতুল খাচ্ছ, টক, হ্যাঁ, অথবা ফুচকাতে যে টকটা দেয় ওই টকটা খাচ্ছ, কার কার ক্ষরণ হচ্ছে বলো? কার কার ক্ষরণ হচ্ছে দেখি? কার কার ক্ষরণ হচ্ছে? সবারই হচ্ছে। কেন হচ্ছে? তার মানে তুমি জীবনে কোনো না কোনো দিন তেঁতুল খেয়েছিলে, ওই এক্সপেরিয়েন্সটা তোমার মাথায় আছে, এই জন্য তুমি যখনই মনে করো তখনই ক্ষরণ হচ্ছে। কিন্তু যদি যে জীবন তেঁতুল খায়নি, যে জীবনে মিষ্টি খায়নি, তাকে তুমি যতই মিষ্টির গল্প শোনাও না কেন, ক্ষরণ হবে? হবে না। তাহলে এটাকে বলছি আমরা অর্জিত বা সাপেক্ষ প্রতিবর্তী ক্রিয়া। বুঝতে পেরেছো? হ্যাঁ, লোল এসে পড়েছে না? এই লোলটাই হলো লালাক্ষরণ। তাহলে যেমন খাবার দেখে, ঘ্রাণ নিয়ে বা মুখে নেওয়ার যদি আমরা চিন্তা করি, ওই যে তেঁতুলের কথা চিন্তা করছি, অথবা দেখো না খাবার ডেলিশিয়াস যদি হয়, খাবারটা যদি ভালোভাবে প্রেজেন্ট করা হয়, তাহলে তখন কি হয়? আমাদের লালাক্ষরণ হয়। কেন? কারণ ওই খাবারটা আমরা আগে কখনো না কখনো খেয়েছি, এই জন্য আমাদের তখন মনে পড়ে লালাক্ষরণ হচ্ছে বা ঘ্রাণ নিয়ে, রাইট? তাহলে এটাকে আমরা বলছি অর্জিত বা সাপেক্ষ প্রতিবর্তী ক্রিয়া, কারণ এটা আমরা শিখছি পরে। বাট মুখের মধ্যে তুমি যাই নাও না কেন, লালাক্ষরণ হবে। জিহ্বাতে তুমি যাই রাখো না কেন, লালাক্ষরণ হবে। সেটা তুমি খাবার রাখো আর অন্য কিছু রাখো, লালাক্ষরণ হবে। এটা তুমি জন্ম থেকেই পেয়ে আসছো। ওকে, এটাকে বলছি আমরা অর্জিত সহজাত প্রতিবর্তী বা অনপেক্ষ প্রতিবর্তী ক্রিয়া। ঠিক আছে? আচ্ছা,
তাহলে দেখো আমি যদি বলি তাহলে এই যে এখানে যে আমরা জিনিসটা দেখিয়েছি এটা কি ধরনের প্রতিক্রিয়া? জিহ্বাতে তুমি যদি কোনো খাবার নাও তাহলে লালাক্ষরণ হবে। তাহলে এটা কি ধরনের প্রতিক্রিয়া? সহজাত, রাইট? তাহলে এটা হলো সহজাত প্রতিক্রিয়া। ঠিক আছে, ওকে। তাহলে আমরা খাবার যখন খাই, খাবার যখনই মুখে নেই তখন আমাদের এই সহজাত প্রতিবর্তী ক্রিয়া অথবা অর্জিত প্রতিবর্তী ক্রিয়ার মাধ্যমে যে কোনো দুইটার মাধ্যমেই লালাক্ষরণ হবে। আমরা জানি লালার মধ্যে কি থাকে? টাইলিন এবং মল্টেজ নামক এনজাইম থাকে। ওই এনজাইমটা কি করবে? আমরা যে খাবারটা খাচ্ছি, বিশেষ করে শর্করা জাতীয় যে খাবারটা খাচ্ছি, সেই শর্করা জাতীয় খাবারটা ভেঙে কিসে পরিণত করবে? গ্লুকোজে পরিণত করবে, যেটা আমরা অলরেডি পড়েছি আগে। আচ্ছা, এখন খাবারটা খাওয়ার পর আমরা গিললাম, গেলার পরে খাবারটা এখন কোথায় চলে যাবে বলো তো? পাকস্থলিতে যাবে না? পাকস্থলিতে যাবে তো খাবারটা, ওকে। তাহলে এখন পাকস্থলিতে গেলে তখন কি হবে ঘটনা, সেটা আমরা এখন দেখব। আচ্ছা, তাহলে পাকস্থলিতে 3টা পর্যায়ে গ্যাস্ট্রিক রস ক্ষরণ হয়। তাহলে পাকস্থলিতে যখনই খাবারটা যাবে, যাওয়ার পরে গ্যাস্ট্রিক রস যে ক্ষরণ হবে এই 3টা পর্যায়ে ক্ষরণ হয়, এই 3টা পর্যায়ে, ওকে। 1, 2 এবং 3, 3টা পর্যায়ে গ্যাস্ট্রিক রস ক্ষরণ হয়। একটাকে বলা হয় স্নায়ু পর্যায়, একটা হলো পাকস্থলী পর্যায় এবং আরেকটা হলো আন্তরিক পর্যায়। কোনটা কি আমরা ধীরে ধীরে জানবো। প্রথমে আসো স্নায়ু পর্যায় জিনিসটা কি। স্নায়ু পর্যায়, এই ছবিটা দেখো। আচ্ছা, এটা হলো সংবেদী স্নায়ু, আমরা একটু আগে দেখেছি, হ্যাঁ। আর এটা হলো মোটর স্নায়ু, ওই যে লালাক্ষরণের বিষয়টা। আর এটাকে বলা হয় ভেগাস স্নায়ু। এটা মস্তিষ্ক, এই যে মস্তিষ্কের অংশ, এখান থেকে ভেগাস স্নায়ু কোথায় যুক্ত থাকে? গ্যাস্ট্রিক গ্রন্থির সাথে যুক্ত থাকে, ঠিক আছে, গ্যাস্ট্রিক গ্রন্থির সাথে যুক্ত থাকে। আমরা যখন মুখে কোনো খাবার গ্রহণ করি, এই যে যখন কোনো খাবার গ্রহণ করলাম, এই খাবারের যে উদ্দীপনা, এই উদ্দীপনাটা এই জিহ্বার মাধ্যমে সংবেদী স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে চলে যায়। গেল, যাওয়ার পরে কি হয়? এই খাবারটা তো মুখ থেকে পাকস্থলিতে আসবে আলটিমেটলি, তাই না? তাহলে পাকস্থলিতে আসবে। তাহলে পাকস্থলিতে আসার আগেই, পাকস্থলিতে খাবারটা আসার আগেই এই যে উদ্দীপনাটা এখানে গেল, এই উদ্দীপনা এই ভেগাস স্নায়ুর মাধ্যমে পাকস্থলীর গ্যাস্ট্রিক গ্রন্থিকে উদ্দীপ্ত করে। পাকস্থলীর গ্যাস্ট্রিক গ্রন্থি যখনই উদ্দীপ্ত হয় তখন এই পাকস্থলীর গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে, এই কোষগুলো থেকে গ্যাস্ট্রিক জুস ক্ষরণ হয়। গ্যাস্ট্রিক জুস বলতে কোনগুলোকে বোঝাচ্ছি? পেপসিনোজেন, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই জিনিসগুলোকে আমরা বলছি গ্যাস্ট্রিক জুস, তাই না? পানি একসাথে এগুলোকে বলছি আমরা গ্যাস্ট্রিক জুস। তাহলে তখন গ্যাস্ট্রিক জুসটা ক্ষরণ হয়। তার মানে যে খাবারটা আমরা মুখে নিলাম, মুখে নেওয়ার সাথে সাথে লালারস তো ক্ষরণ হয়, পাশাপাশি ভেগাস স্নায়ুর মাধ্যমে উদ্দীপনা এখানে গিয়ে খাবারটা আসার আগেই এইখানে গ্যাস্ট্রিক জুস ক্ষরণ হয়। এই কথাটা বুঝতে পেরেছো কিনা সবাই আমাকে কমেন্টে জানিয়ে দাও। তাহলে খাবার আসার আগেই আমার স্নায়ু পর্যায়ে কি হয়? গ্যাস্ট্রিক জুস কিন্তু ক্ষরণ শুরু হয়ে যায়। এই কথাটা বুঝতে পেরেছো কিনা বলো। বুঝতে পেরেছো? বলো এই কথাটা বুঝতে পেরেছো কিনা। ওকে, ভেরি গুড। তাহলে স্নায়ু পর্যায়ে খাবারটা এখনো আসেনি, তাহলে খাবারটা আসেনি, খাবারটা আসতেছে, আস্তে 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 খাবারটা যখনই পাকস্থলীতে আসবে তখন পাকস্থলীয় পর্যায়ে শুরু হবে। তাহলে খাবারটা এখন পাকস্থলীতে চলে আসলো, দেখো, হ্যাঁ। তাহলে পাকস্থলীতে আসলো, এখন কি হবে? পাকস্থলীয় পর্যায়ে বা গ্যাস্ট্রিক পর্যায়ে শুরু হবে। কি হবে আমরা দেখি, দেখো। তোমাদের মনে আছে প্লেক্সাসের কথা? সাবমিউকোসা স্তরে, মনে রাখবে, সাবমিউকোসা স্তরে মেসনার প্লেক্সাস নামে স্নায়ু থাকে। ওকে, সাবমিউকোসা স্তরে মেসনার প্লেক্সাস নামে বা স্নায়ু জালক থাকে। ওকে,
এবং দেখো পাকস্থলীর মিউকোসা স্তর মানে কি সবচেয়ে ভেতরের স্তর, এই যে এটা সবচেয়ে ভেতরের স্তর, মিউকোসা স্তরে কি থাকে? গ্যাস্ট্রিক গ্রন্থি থাকে। মিউকোসা স্তরে এন্ডোক্রিন নামক কোষ থাকে। ঠিক আছে, এখন যখনই খাদ্য বা খাবার পাকস্থলীর গায়ে আসবে, তাহলে পাকস্থলীর গায়ের মধ্যে চাপ প্রয়োগ করবে না? খাদ্য যখনই পাকস্থলীর গায়ে আসবে, পাকস্থলীর প্রাচীরে তখন চাপ প্রয়োগ হবে কি না? হবে। তাহলে এই যে যে চাপ প্রয়োগটা হবে, তখন এই যে যে মেসনার প্লেক্সাস আছে, এই মেসনার প্লেক্সাস এটা উদ্দীপ্ত হবে। উদ্দীপ্ত হয়ে এই উদ্দীপনা এই মেসনার প্লেক্সাসের মাধ্যমে এই উদ্দীপনা চলে যাবে কোথায়? গ্যাস্ট্রিক গ্রন্থির কাছে। আর উদ্দীপনা যখনই গ্যাস্ট্রিক গ্রন্থির কাছে যাবে, গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে গ্যাস্ট্রিক রসক্ষরণ হবে। নাম্বার 2, মেসনার প্লেক্সাস যখন উদ্দীপ্ত হয়, তখন এই উদ্দীপনা এন্ডোক্রিন কোষের কাছে চলে যায় এবং এন্ডোক্রিন কোষ গ্যাস্ট্রিন নামক হরমোন নিঃসরণ করে। এবং এই গ্যাস্ট্রিন হরমোনের একটা কাজ হলো গ্যাস্ট্রিক রস ক্ষরণ করতে সাহায্য করা। তার মানে গ্যাস্ট্রিক রস ক্ষরণ যে হচ্ছে দুইভাবে হচ্ছে, মানে দুইটা ওয়েতে হচ্ছে। একটা হলো সরাসরি মেসনার প্লেক্সাস থেকে স্টিমুলেশন গ্যাস্ট্রিক রস ক্ষরণ করে, আর একটা হলো গ্যাস্ট্রিন হরমোনের সাহায্যে গ্যাস্ট্রিক রস ক্ষরিত হয়। এই দুইটা কথা বুঝছো কিনা বলো তো? এই দুটো কথা বুঝতে পেরেছো কিনা কমেন্টে জানাও। বলো, এই দুটো কথা বুঝতে পেরেছো কিনা কমেন্টে জানাও। বলো, বুঝতে পেরেছো? হ্যাঁ, তাহলে খাবার পাকস্থলীতে আসলো, আসলে পাকস্থলীর গায়ে প্রাচীরে চাপ প্রয়োগ করবে। চাপ প্রয়োগ করলে এখানে যে মেসনার প্লেক্সাস থাকে, এই স্নায়ুর মাধ্যমে এই উদ্দীপনাটা সরাসরি গ্যাস্ট্রিক গ্রন্থিতে চলে যাবে। দেন গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে গ্যাস্ট্রিক রস ক্ষরণ হবে। অ্যাট এ টাইমে এই মেসনার প্লেক্সাস থেকে উদ্দীপনা চলে যাবে এন্ডোক্রিন কোষের কাছে। এই এন্ডোক্রিন কোষ থেকে গ্যাস্ট্রিন নামক হরমোন নিঃসরণ হবে। এই গ্যাস্ট্রিন হরমোনের আর একটা কাজ হলো এই গ্যাস্ট্রিক রস ক্ষরণে সাহায্য করা। তার মানে গ্যাস্ট্রিক রস ক্ষরণ দুইভাবেই হচ্ছে। তাহলে গ্যাস্ট্রিক রস যদি ক্ষরণ হয়, আমরা জানি গ্যাস্ট্রিক রসে কি থাকে? হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, পেপসিনোজেন থাকে। এই পেপসিনোজেন হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপস্থিতিতে পেপসিনে পরিণত হয় এবং এই পেপসিনটাই প্রোটিন জাতীয় খাবারটাকে ভেঙে পলিপেপটাইডে পরিণত করে। তাহলে বুঝতে পেরেছো এই যে গ্যাস্ট্রিক রস যে ক্ষরণ হচ্ছে কিভাবে হচ্ছে? তাহলে এই পর্যায়টাকে বলছি আমরা গ্যাস্ট্রিক পর্যায় বা পাকস্থলীয় পর্যায়। এই জিনিসটা ক্লিয়ার কিনা বলো? এই জিনিসটা ক্লিয়ার কিনা? সবাই ক্লিয়ার? বলো। ক্লিয়ার কিনা বলো? ছবিগুলো আঁকতে হবে না, আরে ছবিগুলো বোঝানোর জন্য। ওকে, এরপরে আসো আন্তরিক পর্যায়ে। নাম শুনে বোঝা যাচ্ছে আন্তরিক পর্যায়ে। আন্তরিক কথাটা আসে অন্ত্র থেকে। তাহলে খাবারটা কি পাকস্থলীতেই থাকবে সব সময়? থাকবে না তো। পাকস্থলী থেকে খাবারটা এরপরে কোথায় প্রবেশ করে? ডিউডেনামে প্রবেশ করে। ডিউডেনাম মানে কি? ডিউডেনাম মানে অন্ত্র। ক্ষুদ্রান্ত, ক্ষুদ্রান্তের প্রথম অংশের নাম কি? ডিউডেনাম। তারপরে অংশের নাম কি? জেজুনাম। তারপরে অংশের নাম কি? ইলিয়াম। ঠিক আছে, তাহলে খাবারটা এখন চলে গেল কোথায়? এই যে খাবারটা এখন চলে গেল অন্ত্রের মধ্যে চলে আসলো। এই যে এই জিনিসটা হলো ডিউডেনাম। এই ডিউডেনামে খাবারটা চলে আসলো। আচ্ছা, এটার নাম হলো যকৃত বা লিভার। এটার নাম হলো অগ্নাশয়। আমরা জানি এটার নাম হলো অগ্নাশয় নালী। এটা হলো পিত্তথলি। পিত্তথলির
সাথে অগ্নাশয় নালীর সম্পর্ক আছে আমরা জানি। এটার নাম হলো অ্যাম্পুলা অফ ভ্যাটার। অ্যাম্পুলা অফ ভ্যাটারের মাধ্যমে এটা ডিউডেনামে উন্মুক্ত হয়। আমরা এগুলো গত ক্লাসে পড়েছিলাম। ঠিক আছে? আচ্ছা, অন্ত্রের মধ্যে গ্রন্থি থাকে, এগুলোকে বলা হয় আন্তরিক গ্রন্থি। হ্যাঁ, অন্ত্রের মধ্যে যে গ্রন্থি থাকে এগুলোকে বলা হয় আন্তরিক গ্রন্থি, এবং আন্তরিক গ্রন্থি থেকে বিভিন্ন রকমের হরমোন নিঃসরণ হয়। খাবার যখন অন্ত্রের মধ্যে চলে আসবে তখন এই আন্তরিক গ্রন্থি থেকে সিক্রেটিন এবং কলিসিস্টোকাইনিন নামক হরমোন নিঃসরণ হয়। এই দুটো হলো হরমোনের নাম। তাহলে কি বললাম? খাবার পাকস্থলী থেকে এখন চলে আসলো কোথায়? অন্ত্রে। খাবার যখন অন্ত্রে আসবে তখন আন্তরিক গ্রন্থি থেকে সিক্রেটিন এবং কলিসিস্টোকাইনিন নামক হরমোন নিঃসরণ হয়। এখন এই হরমোনগুলোর কাজ কি সেটা আমরা দেখি। সিক্রেটিন হরমোনের কাজ হলো গ্যাস্ট্রিক জুসের ক্ষরণ কমানো। কেন? দেখো, খাবারটা কিন্তু অলরেডি এখন এখানে চলে এসছে, তাহলে এখন কি আর গ্যাস্ট্রিক জুস ক্ষরণ বাড়ানো উচিত? গ্যাস্ট্রিক জুসের ক্ষরণ কি এখন আর হওয়া উচিত? উচিত না। এই জন্য গ্যাস্ট্রিক জুসের ক্ষরণটা কমিয়ে দিবে হলো এই সিক্রেটিন নামক হরমোন। এই জিনিসটা বুঝছো কিনা বলো? এই কথাটা বুঝতে পেরেছো কিনা? বলো। ওকে। আর কোলিসিস্টোকাইনিনটা করে কি? কোলিসিস্টোকাইনিন করে কি? এই যে পাকস্থলীর মধ্যে যে খাবারটা থাকে না, এই খাবারটাকে এই পর্যন্ত আনতে সাহায্য করে, তাড়াতাড়ি নিয়ে আসতে সাহায্য করে। বুঝছো? তাহলে সিক্রেটিন কি করলো? গ্যাস্ট্রিক জুস ক্ষরণ কমিয়ে দিল। এখন খাবারটা তো আর এখানে রাখা যাবে না, খাবারটাকে এই পর্যন্ত আনতে হবে। এই কাজটা করে হলো কোলিসিস্টোকাইনিন। কোলিসিস্টোকাইনিন করে কি? পাকস্থলীতে চাপ প্রয়োগ করে, এই জন্য পাকস্থলী তখন সংকুচিত হয়ে খাবারটাকে এদিকে পৌঁছায় দেয়। ঠিক আছে? বুঝতে পেরেছো? তাহলে আন্তরিক পর্যায়ে এই ঘটনাটা ঘটে। এটা হলো পাকস্থলীতে এই ঘটনাটা ঘটে তোমার গ্যাস্ট্রিক জুস ক্ষরণের ক্ষেত্রে। ওকে, তাহলে দেখো আমরা যে কথাগুলো বললাম সেই কথাগুলো দেখো। দেখো, স্নায়ু পর্যায়ে কি হয়, পাকস্থলীয় পর্যায়ে কি হয় এবং আন্তরিক পর্যায়ে কি হয়, একবার এখন রিডিং করে নাও। বোঝা গেল? ওকে, আরে নিচ থেকে উপরে কোথায় গেল? এটা তো পাকস্থলী থেকে গেল। এটা তো পাকস্থলী, এই পাকস্থলী থেকে ডিউডেনামে চলে আসলো, এটা আবার উপরে কোথায় গেল? আর সিক্রেটিন এবং কোলিসিস্টোকাইনিন এগুলো এগুলো তো রক্তের মাধ্যমে যায়। আমি তো এখানে তোমাকে ডায়াগ্রামেটিক ফিগার হিসেবে বোঝাচ্ছি। ওকে, এরপর আসো অগ্ন্যাশয়রস এবং পিত্তরস কিভাবে নিঃসরণ হয় সেটা। অগ্ন্যাশয়রস এবং পিত্তরস কিভাবে নিঃসরণ হয়? আচ্ছা, মনে আছে এই ছবিটা? খাদ্য যখন আসলো তখন পাকস্থলীতে এই সিক্রেটিন কোলিসিস্টোকাইনিন কি ঘটনা ঘটলো পাকস্থলীতে, সেটা আমরা একটু আগে দেখলাম। এখন অগ্ন্যাশয়রস এবং পিত্তরস কিভাবে ক্ষরণ হয় সেটা আমরা দেখব। খাবার অন্ত্রে আসলে সিক্রেটিন এবং কোলিসিস্টোকাইনিন নিঃসরণ হয়, যেটা আমরা একটু আগে বলেছি। আচ্ছা, সিক্রেটিন করে কি? এটা অগ্ন্যাশয় এবং যকৃতকে বাইকার্বনেট তৈরিতে
সাহায্য করে। ঠিক আছে? তাহলে সিক্রেটিন কি করে? অগ্ন্যাশয় এবং যকৃতকে বাইকার্বনেট তৈরিতে সাহায্য করে। বাইকার্বনেট তৈরি হলে লাভ কি? লাভ হলো এই যে পাকস্থলী থেকে যে খাবারটা এখানে আসবে, পাকস্থলীর সাথে খাবারের সাথে তো হাইড্রোক্লোরিক অ্যাসিড মিক্সড হয়ে গেছে না? মিক্সড হয়ে গিয়েছে তো। তাহলে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড মিশ্রিত খাবারটা, এটা তো এখন অ্যাসিডিক খাবার হয়ে আছে। এই খাবারটা যখন এখানে আসবে তখন এই যে বাইকার্বনেট যেটা তৈরি হলো, এই বাইকার্বনেট এসে এই অম্লীয় খাবারটাকে প্রশমিত করবে। বুঝতে পেরেছো? তাহলে এই বাইকার্বনেট তৈরিতে সাহায্য করে হলো এই সিক্রেটিন নামক হরমোন। ওকে, আচ্ছা। আর কোলিসিস্টোকাইনিন কি করবে? কোলিসিস্টোকাইনিন এই হরমোনটা করবে কি, এটা এই অগ্ন্যাশয় থেকে অগ্ন্যাশয় রস ক্ষরণ করতে আর পিত্তথলি থেকে পিত্তরস ক্ষরণ করতে সাহায্য করবে। তাহলে কোলিসিস্টোকাইনিনের কাজ কি? অগ্ন্যাশয় থেকে অগ্ন্যাশয়ের রস ক্ষরণ করতে সাহায্য করা আর পিত্তথলি থেকে পিত্তরস ক্ষরণ করতে সাহায্য করা। তাহলে খাবারটা যখন আসে তখন খাবারে এই যে বিভিন্ন যে রস নিঃসরণ হচ্ছে, এইভাবেই নিঃসরণগুলো হয়। তাহলে এই জিনিসটাই হলো অগ্ন্যাশয় রস এবং পিত্তরস ক্ষরণ। তাহলে এটা বুঝতে পেরেছো কিনা কমেন্টে জানাও। সবাই বুঝতে পেরেছো? বলো, বুঝতে পেরেছো? আগের টপিকে যেটা বলা হয়েছিল যে গ্যাস্ট্রিক রস, আন্ত্রিক রস এগুলো কিভাবে খাবারটা পরিপাক করে, আর আজকের টপিকসে বলা হচ্ছে এই যে গ্যাস্ট্রিক রস ক্ষরণ হচ্ছে, আন্ত্রিক রস যে ক্ষরণ হচ্ছে, কিভাবে ক্ষরণ হচ্ছে সেটা। ঠিক আছে? ওকে, তাহলে এই পর্যন্ত বোঝা গেল কিনা? তাহলে আমি আরেকবার বলি এই যে গ্যাস্ট্রিক রস ক্ষরণের বিষয়টা। তাহলে খাবার যখন আসে অন্ত্রে, তখন অন্ত্রের আন্ত্রিক গ্রন্থি থেকে সিক্রেটিন এবং কোলিসিস্টোকাইনিন নামক হরমোন নিঃসরণ হয়। সিক্রেটিন হরমোন পাকস্থলী থেকে গ্যাস্ট্রিক জুস নিঃসরণ কমিয়ে দেয়, আর কোলিসিস্টোকাইনিন নামক হরমোন এটা পাকস্থলী থেকে, পাকস্থলীর মধ্যে যে খাবারটা থাকে সেই খাবারটাকে ডিউডেনাম পর্যন্ত নিয়ে আসতে সাহায্য করে। আচ্ছা, এরপরে কি হয়? খাবার যখন আসলো তখন এই সিক্রেটিন এবং কোলিসিস্টোকাইনিনের আরো কাজ আছে। কি কাজ? এই সিক্রেটিনের একটা কাজ হলো এরা অগ্ন্যাশয় এবং যকৃতকে বাইকার্বনেট তৈরিতে সাহায্য করে। আর কোলিসিস্টোকাইনিনের কাজ হলো এই কোলিসিস্টোকাইনিন অগ্ন্যাশয়ের রস নিঃসরণ করতে সাহায্য করে এবং পিত্তথলিতে পিত্ত রস যেটা থাকে সেই পিত্ত রস নিঃসরণ করতে সাহায্য করে। এখন বুঝতে পেরেছো কিনা বলো? সবাই ক্লিয়ার কিনা বলো? এখন কি সবাই ক্লিয়ার? বলো, সবাই ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এখন একটা ব্রেকে চলে যাই। হ্যাঁ, যেহেতু একটু কঠিন জিনিস আমরা পড়েছি এতক্ষণ ধরে, আমরা একটু ব্রেক নেই, তাহলে তোমাদের মাথাটা ক্লিয়ার হবে। মাথা ক্লিয়ার করার পরে আমরা আবার চলে আসবো। আচ্ছা, এখন বাজে হলো 10টা
10 হুম তাহলে আমরা 10টা 20-এ আসবো নাকি? কয়টা বাজে? 10 না? আচ্ছা তাহলে 10টা 25-এ চলে আসি, হ্যাঁ? তাহলে 10টা 25এরপরে আমরা পড়বো হলো পরিপাকে হরমোনের ভূমিকা। এই হরমোনগুলোর নামই আমরা এরপরে পড়ব। হ্যাঁ?
ওকে, আমরা আবার চলে আসলাম। তোমরা কানেক্টেড হয়ে যাও সবাই। সবাই কানেক্টেড হয়ে যাও। সবাই চলে এসছো? ওকে, তাহলে এই পর্যন্ত বোঝা গেল, রাইট? আচ্ছা, এখন আসো পরিপাকে হরমোনের ভূমিকা। পরীক্ষায় মূলত এই জায়গা থেকে কোশ্চেন আসে। তোমাদের বোর্ড পরীক্ষায় যে এই যে দেখো লিখেই আছে এখানে, বোর্ড পরীক্ষায় কয়েকবার আসছে। হ্যাঁ, তো পরিপাকে হরমোনের ভূমিকা বলতে কোন হরমোন কি কাজ করে, কিভাবে কাজ করে, সেই কথাবার্তাগুলো এখানে চলে আসবে। যেমন দেখো এখানে অনেকগুলো হরমোনের নাম দেওয়া আছে, এগুলো কিন্তু মুখস্থ করতে হবে, এগুলো সব মুখস্থ। দেখো যেমন গ্যাস্ট্রিন, সিক্রেটিন, সোমাটোস্ট্যাটিন, এন্টারোগ্যাস্ট্রন, কোলিসিস্টোকাইনিন, এন্টারোকাইনিন, এগুলো হলো হরমোনের নাম। ওকে, এগুলো হলো বিভিন্ন রকমের হরমোনের নাম, এবং এই হরমোনগুলো কি কাজ করে, এই কাজগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট, এই কাজগুলো কিন্তু মনে রাখতে হবে। ওকে, এবং দেখো এই যে যেমন গ্যাস্ট্রিন, এটা কোথা থেকে নিঃসরণ হয়? এটা হলো পাকস্থলীর জি কোষ থেকে নিঃসরণ হয়। পাকস্থলীর জি কোষ, জি কোষ, এখান থেকে গ্যাস্ট্রিন হরমোন নিঃসরণ হয়। এবং এর কাজ কি? গ্যাস্ট্রিক রস ক্ষরণ বাড়ানো, মানে গ্যাস্ট্রিন হরমোনের প্রভাবে গ্যাস্ট্রিক রসটা ক্ষরণ হয়। ঠিক আছে, আচ্ছা। এরপরে দেখো সিক্রেটিন, সিক্রেটিনটা ক্ষরণ হয় হলো কোথা থেকে? ক্ষুদ্রান্ত, ক্ষুদ্রান্তের আরো স্পেসিফিক করে যদি আমরা বলি ডিউডেনাম থেকে, ডিউডেনাম। তাহলে এই ডিউডেনাম থেকে সিক্রেটিন হরমোনটা ক্ষরণ হয়, যেটা আমরা একটু আগে দেখেছিলাম, রাইট? আচ্ছা, এবং এর কাজ কি? গ্যাস্ট্রিক রস কমানো। আমরা একটু আগে পড়েছিলাম না সিক্রেটিন কোলিসিস্টোকাইনিনের কাজ কি? তাহলে সিক্রেটিনের কাজ ছিল কি? গ্যাস্ট্রিক রস ক্ষরণ কমানো। আচ্ছা, এরপরে আসো সোমাটোস্ট্যাটিন। আচ্ছা, এটা ক্ষুদ্রান্তের ডি কোষ থেকে ক্ষরণ হয়, ডি কোষ, আর হলো পাকস্থলী থেকে ক্ষরণ হয়, সোমাটোস্ট্যাটিন। ওকে, আচ্ছা। এন্টারোগ্যাস্ট্রন, এটাও ডিউডেনাম থেকে ক্ষরণ হয়, ডিউডেনাম, ডিউডেনাম থেকে ক্ষরণ হয়। তারপর কোলিসিস্টোকাইনিন ক্ষুদ্রান্ত থেকে ক্ষুদ্রান্তের ক্ষরণ হয়, আর এন্টারোকাইনিন এটাও ক্ষুদ্রান্ত থেকে ক্ষরণ হয়। তাহলে এখানে মেইন কথা হলো যে কোনটার কাজ কি। যেমন কোলিসিস্টোকাইনিনের কাজ কি? দেখো পিত্তরস অগ্ন্যাশয় রসের ক্ষরণ করা, আমরা একটু আগে দেখেছিলাম, তাই না? আচ্ছা, এন্টারোকাইনিন এটা ক্ষুদ্রান্ত থেকে কার্বোহাইড্রেট পরিপাককারী এনজাইম ক্ষরণে সাহায্য করে। এগুলো হলো বিভিন্ন হরমোনের নাম এবং হরমোনের কাজ, এগুলো মুখস্থ করতে হবে তোমাকে। হ্যাঁ, তারপর দেখো ডিউক্রাইনিন, ডিওক্রাইনিন, ডিওক্রাইনিন, তার নামের সাথে মিল আছে। ডিও তার মানে এটা ক্ষুদ্রান্ত থেকে নিঃসরণ হয়, ক্ষুদ্রান্তের কোথা থেকে? ডিউডেনাম থেকে নিঃসরণ হয়, ডিউডেনাম, ডিউডেনাম। কাজ কি? কাজগুলো মুখস্থ করতে হবে। তারপরে দেখো এন্টারোক্রাইনিন, লক্ষ্য করবে এন্টারোক্রাইনিন একটা আছে, আর আরেকটা হলো এন্টারোকাইনিন একটা আছে। দুইটা কিন্তু দুই রকম, দুইটা দুই জিনিস, এক না, কিন্তু আলাদা। এন্টারোকাইনিনের কাজ হলো কার্বোহাইড্রেট পরিপাককারী এনজাইম ক্ষরণে সাহায্য করা, আর এন্টারোক্রাইনিনের কাজ হলো ক্রিপস অফ লিভারকুন গ্রন্থির এনজাইম ও মিউকাস ক্ষরণ করা। ক্রিপস অফ লিভারকুন এটা থাকে কোথায়? এটা থাকে হলো ক্ষুদ্রান্তের মধ্যে, এটা ক্ষুদ্রান্ত, ক্ষুদ্রান্তের গ্রন্থি, ক্ষুদ্রান্তের গ্রন্থি, এটা হলো ক্ষুদ্রান্তের গ্রন্থি। তাহলে এই ক্ষুদ্রান্তের এই গ্রন্থি থেকে এনজাইম এবং মিউকাস ক্ষরণ করতে সাহায্য করে। হ্যাঁ, এগুলো সবগুলোই মুখস্থ করতে হবে। এখান থেকে এই যে এই ছকটা, এখান থেকেই তোমার এমসিকিউ আসে, এখান থেকেই তোমার কোশ্চেন আসে পরীক্ষায়। এবং কোশ্চেন যখন আসবে তোমাদের পরীক্ষায় যে পরিপাকে হরমোনের ভূমিকা আলোচনা করো, তখন তোমাকে এগুলো এরকম ছক করে দেওয়া যাবে না, এগুলো তোমাকে নিজের ভাষায় লিখতে হবে। কিভাবে? যে ডিউক্রাইনিন এটা ক্ষুদ্রান্তের ডিউডেনাম থেকে নিঃসরণ হয় এবং ব্রুনাস গ্রন্থি থেকে এনজাইম এবং মিউকাস ক্ষরণে সাহায্য করে।
এন্টারোক্রাইনিন ক্ষুদ্রান্তের ক্রিপস অফ লিভার কোন নামক গ্রন্থি থেকে নিঃসরণ হয়ে এনজাইম এবং মিউকাস ক্ষরণে সাহায্য করে। এভাবে কথাগুলো বলতে হবে। বুঝতে পেরেছো? তোমাকে এই ছক আকারে মনে রাখবে, কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসলে তোমাকে বর্ণনামূলক করে লিখতে হবে। ওকে? আচ্ছা, তাহলে দেখো এই যে সিক্রেটিন কি করে, যে পেপসিন পিত্ত এবং প্যানক্রিয়াটিক জুস ক্ষরণে উদ্দীপ্ত করে। ওকে, পেপসিন মানে কি? পেপসিন মানেই তো গ্যাস্ট্রিক জুস। তারপর পিত্ত, প্যানক্রিয়াটিক জুস, এগুলো ক্ষরণে উদ্দীপ্ত করে। গ্যাস্ট্রিক রস ক্ষরণ করে কি? গ্যাস্ট্রিন। এই গ্যাস্ট্রিন হরমোনের প্রভাবে গ্যাস্ট্রিক রস ক্ষরণ হয়। আর গ্যাস্ট্রিক রস ক্ষরণে বাধা দেয় হলো জিআইপি, এন্টারোগ্যাস্ট্রন এবং সোমাটোস্ট্যাটিন এগুলো। অগ্নাশয় রস ক্ষরণ করতে সাহায্য করে হলো সিক্রেটিন এবং কোলিসিস্টোকাইনিন। আর অগ্নাশয় রস ক্ষরণ করতে বাধা দেয় হলো পিপি মানে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড আর হলো সোমাটোস্ট্যাটিন। এগুলো হলো হরমোনের নাম। তাহলে আমরা এখানে যে নামগুলো দেখছি, এই যে নামগুলো তোমরা দেখছো, এই নামগুলো, এই যে সিক্রেটিন, তারপরে হলো গ্যাস্ট্রিন, হ্যাঁ, সোমাটোস্ট্যাটিন, এন্টারোগ্যাস্ট্রন, কলিসিস্টোকাইনিন, সিক্রেটিন, প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, এগুলো সব হরমোনের নাম। পরীক্ষায় এভাবে এমসিকিউ আসে যে নিচের কোনটি পরিপাকে অংশগ্রহণকারী হরমোনের নাম। তাহলে তোমাকে এই সবগুলো হরমোনের নামও মুখস্থ করতে হবে। এগুলো সবগুলো হরমোনের নাম মুখস্থ করতে হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আজকের লেকচারে এখান থেকে মূলত তোমার কোশ্চেন কমন পাবে তুমি। ঠিক আছে? ওকে, নাও তাহলে এই প্রশ্নের উত্তর দাও তো দেখি এখন, বলো। কি হবে এটার উত্তর? ভেরি, তাহলে কি? এন্টারোগ্যাস্ট্রন। হুম, এন্টারোগ্যাস্ট্রন আর একটা নাম হলো গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড। তোমাদের বইয়ের মধ্যে দেখবে লেখা আছে, হ্যাঁ, এন্টারোগ্যাস্ট্রন। এই যে লিখে দিই, হ্যাঁ, তোমাদের এটা আর একটা নাম হলো গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড। গ্যাস্ট্রিক টরি পেপটাইড। ওকে, আচ্ছা, পরে কোশ্চেন, পাকস্থলী প্রাচীরের কোন কোষ থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ হয়? বলো বলো ইয়াসিন, বলো এটার উত্তর কি হবে? কি হবে? না, ছবিগুলো আঁকতে হবে না, ছবিগুলো তো ডায়াগ্রামেটিক ফিগার, বারবার বলছি তো। তাহলে কি? প্যারাইটাল, তাই না? খুবই সহজ। তারপরে দেখো অনেকে ভুল করতো। এই কোশ্চেনটা কি ভুল করার মতো? এই কোশ্চেনটা কেন ভুল করছো? এটা তো গত ক্লাসেও এই কোশ্চেনটা ছিল, গত ক্লাস যখন আমরা পড়িয়েছি, তাই না মারুফ, সাকিবুল, আফরিন? ওকে, পরে কোশ্চেন, প্যানক্রিয়াসের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের কোন কোষ থেকে ইনসুলিন নিঃসৃত হয়? বলো, ইনসুলিন নিঃসৃত হয় কোনটা থেকে?
কি হবে? পরেরটা পরেরটাই দাও। ওকে, তাহলে বিটা কোষ, তাই না? আর তো নাই কোন নাই। আচ্ছা, দাও। আচ্ছা, এই কোশ্চেনটা একটা আমরা পোল দিই, হ্যাঁ, প্রথম কোশ্চেনটা, যেহেতু এটা অনেকের ভুল হয়েছে। এই কোশ্চেনটা 1 নাম্বার কোশ্চেন। এটা একটু পোলে উত্তর দাও তো তোমরা। দেখি উত্তর তোমরা কারা কারা দিয়েছো। ওকে, ফাহিম, আব্দুল্লাহ আল আমিন, রেটিনা সরকার, ইয়াসিন, মুশফিকা জান্নাত, তারপরে আদনান, সুরাইয়া, দিব্য, ওকে, তানজিনা, নুরা, আফরিন। ওকে, ঠিক আছে। ওকে, তাহলে এই কোশ্চেনগুলো দেখো তো আমরা পারবো কিনা, দেখো এখন। পারা যাবে সুরাইয়া, সুমাইয়া? আমরা যে একটু আগে হরমোনের ভূমিকাগুলো পড়লাম না ছক করে, ওই কথাগুলোই তোমরা বর্ণনা আকারে লিখবে, তাহলে এগুলো সবগুলোর উত্তর কিন্তু একই রকম। হ্যাঁ, এই যে পাকস্থলী, পিত্তথলি ও অগ্নাশয়ের মধ্যে কাজের সমন্বয় না থাকলে কি ঘটবে, তার মানে পাকস্থলী, পিত্তথলি এবং অগ্নাশয়ের মধ্যে যে কাজগুলো, কি কাজ হয়, ওগুলো না হলে কি হবে, সেই কথাগুলো আসবে। খাদ্য পরিপাকে শুধুমাত্র এনজাইম না, হরমোনও বিশেষ ভূমিকা পালন করে। তার মানে আমরা যে একটু আগে হরমোনের ভূমিকাগুলো দেখলাম ছক আকারে, সে কথাগুলো আসবে। পাকস্থলী কার্যকারিতা স্নায়ুতন্ত্রের উপর নির্ভরশীল, ব্যাখ্যা করো। তাহলে স্নায়ুতন্ত্রের যে কথাবার্তাগুলো, ওই কথাবার্তাগুলো আসবে। হ্যাঁ, গ্যাস্ট্রিক পর্যায়ে ক্ষরণ কিভাবে হচ্ছে, লালারস ক্ষরণ কিভাবে হচ্ছে, আন্তরিক পর্যায়ে ক্ষরণগুলো কিভাবে হচ্ছে, ওই কথাবার্তাগুলো এখানে আসবে। পারা যাবে কি, বলো বলো। ওকে।
ঠিক আছে, তাহলে একটা হোমওয়ার্ক থাকবে তোমাদের। হ্যাঁ, দেখো ক্লাসে মানবদেহের পরিপাকতন্ত্র সম্পর্ক পড়ে, মানে সম্পর্কে আর কি, ছাত্ররা জানতে পারলো যে ডায়াফ্রামের উপরে একটি ত্রিকোণাকার অঙ্গ থাকে যা ক্ষারীয় রস ক্ষরণ করে। ডায়াফ্রামের নিচে একটি বাঁকানো থলে আছে এবং এই থলিটির পরে আছে পেঁচানো নালীর মতো অংশ। এছাড়াও রয়েছে পাতার মতো দেখতে অপর একটি অঙ্গ। এই সকল অঙ্গ সকল ধরনের খাদ্য পরিপাকে ভূমিকা রাখে। উদ্দীপকের বাঁকানো থলির কার্যকারিতা স্নায়ুতন্ত্রের উপর নির্ভরশীল। বাঁকানো যে থলি সেটা কার্যকারিতা স্নায়ুর উপর নির্ভরশীল, এটা ব্যাখ্যা করো। তাহলে এটা হলো হোমওয়ার্ক। তাহলে বলো তো এখানে বাঁকানো থলি বলতে কি বোঝাচ্ছে, কোনটা বোঝাচ্ছে? আমাকে বলো, আমি তো বলবো না, কারণ এটা তো তোমাদের হোমওয়ার্ক, আমি এটা উত্তর দিব না কাউকে। এখানে বাঁকানো থলি বলতে কি বোঝাচ্ছে? এটা যদি ধরতে পারো তাহলে এটার উত্তর তুমি দিতে পারবে। ওয়াও, সবাই তো বলতে পারছো। বাঁকানো থলি, থলি বাঁকানো নালী না, থলি। অনেক কিন্তু তোমরা ভুল উত্তর দিচ্ছ। নানান রকমের উত্তর দেখতে পাচ্ছি আমি। আজব আজব উত্তর দিচ্ছ কেউ কেউ। হ্যাঁ, পিত্তথলি, কেউ উত্তর দিচ্ছ অগ্নাশয় নালী। কেউ বলছে পিত্তনালী। হ্যাঁ, মানে বিভিন্ন রকমের উত্তর পাচ্ছি আমি। কেউ বলছে ডিউডেনাম, কেউ বলছে ক্ষুদ্রান্ত, কেউ বলছে আন্তরিক গ্রন্থি। ও বাবা, এক একজন এক এক। কেউ বলছে পাকস্থলী। কি হবে উত্তর? তোমাদের অপশন তোমাদেরকে দিচ্ছি। কেউ বলছে পিত্তথলি। হুম, বাঁকানো থলির মতো অংশ। আবার জিজ্ঞেস করো না থলি কি। তোমরা তো আবার মাঝে মধ্যে এই টাইপের কোশ্চেন জিজ্ঞেস করো। আমি বলছি বাঁকানো থলি, আবার জিজ্ঞেস করো না যে থলি জিনিসটা কি। আবার কেউ জিজ্ঞেস করো না বাঁকানো মানে কি। এগুলো আবার জিজ্ঞেস করো না কিন্তু। ওকে, কেউ একজন উত্তর দিল যকৃত। এটা কেন বাকি থাকে? যকৃত। ওকে, আচ্ছা, যাই হোক, এটা হোমওয়ার্ক, এটা তোমরা প্র্যাকটিস করো আর কি, তোমাদের মতো। ওকে, তোমাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা বলো। আজকে যে লেকচারটা আমরা পড়ালাম এই লেকচার রিলেটেড কোনো কোশ্চেন আছে কিনা, যদি কোশ্চেন থাকে বলো। হ্যাঁ, আমি আনসার বলে দিব, তাহলে প্র্যাকটিসের কি হলো? আমি যদি সব বলে দিই তাহলে এটা প্র্যাকটিসের কি হলো? হুম। নাফিস বলছে ক্ষুদ্রান্ত কি? লেকচার শেষের দিকে, এখন যদি জিজ্ঞেস করো ক্ষুদ্রান্ত কি, তাহলে কি পড়ালাম আমি? তাহলে আজকের লেকচার রিলেটেড কোনো কোশ্চেন ওভাবে আমি দেখতে পাচ্ছি না। কারো কোনো কোশ্চেন নাই? নো কোশ্চেন? হ্যাঁ, এগুলো একদিনে পড়ে মনে রাখা সম্ভব? হ্যাঁ, সম্ভব তো। অনেকেই তো সম্ভব, অনেকেই তো পড়ে। বায়োলজি একদিনে কত আওয়ার দেওয়া উচিত টাইম, এটা আসলে ডিপেন্ড করবে তোমার, মানে তুমি কতটুকু সময় দিতে পারবা। হ্যাঁ, এগুলো স্পেসিফিক না, এগুলো কোনো স্পেসিফিক জিনিস না, এটা ম্যান টু ম্যান ভ্যারি করবে। হ্যাঁ, তো ঠিক আছে। তো আমরা আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ সবাইকে।